যারা বাজারে এই আলাপ ছেড়েছেন যে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, তাদের সম্ভবত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই। হ্যাঁ, কোনো ধারণা নাই। তারা শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে এই মন্তব্য করছেন। আমি ইসলামী ব্যাংকের ইতিহাস অল্প একটু আপনাদের বলবো, তার আগে একটা আলাপ আসেন সেরে নেই, কেন এই আলাপটা বাজারে ছাড়া হলো। জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, এই মুহূর্তে এই আলাপটা বাজারে ছেড়ে দেবার অন্যতম কারণ হচ্ছে জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ এদেশের মাটিতে রাজনীতি করছেন, তারা দীর্ঘদিন ধরে 5 আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নেবার পরে রাস্তাঘাটে, ফুটপাতে, সড়ক পথে, রেলপথে যে অবাধ লুটপাট চলতো, চাঁদাবাজি চলতো, এই চাঁদাবাজি শুধুমাত্র 5 আগস্ট 2024 এই একদিনের জন্য বন্ধ ছিল। অর্থাৎ এই দিন কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই যে এই ফুটপাতে ভ্যানে যারা জামা কাপড় বিক্রি করে, সবজি বিক্রি করে, মুরগি বিক্রি করে, এদের কাছ থেকে 5 আগস্টে চাঁদার টাকা কে তুলবে, এই সিদ্ধান্ত সেদিন ছিল একটা ট্রানজিশন পিরিয়ড। শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার সাথে সাথে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারাও সেদিন গা ঢাকা দেয়, যার কারণে এই একটা দিন মাত্র এই চাঁদাবাজিটা বন্ধ ছিল। কেউ সেদিন ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করতে যায় নাই। 6 তারিখ থেকে যথারীতি এই চাঁদাবাজি ঠিক পূর্বের অবস্থায় বহাল তবিয়তে আবার শুরু হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, এখানে আমি নিজে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, রাস্তার ফুটপাতে যে সমস্ত দোকানদারেরা দাঁড়িয়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন, জামা কাপড় বিক্রি করেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, অন্য কোনো কিছুই বন্ধ হয় নাই। চাঁদাবাজি আগের মতোই, আগে আমরা যে ভ্যান প্রতি প্রতিদিন 100 টাকা করে দিতাম, এখনো সেই 100 টাকা করে দিতে হচ্ছে, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। তো এই যে একের পর এক ঘাট দখল, হাট দখল, মাঠ দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। এ ব্যাপারে পত্র পত্রিকায় যখন ব্যাপক আকারে লেখালেখি হচ্ছে, যারা এই কাজটি করেছে, জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো যখন একের পর এক আসা শুরু করলো, অপরদিকে জামাতের আমির থেকে শুরু করে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এই দখলবাজির রাজনীতি থেকে বাইরে গিয়ে তারা জনগণের কাছে গিয়ে একেবারে জনগণের কাতারে মিশে গিয়ে মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে তাদের সাহায্য সহযোগিতায় নিজেদেরকে নিয়োগ করলেন। এমতো অবস্থায় আমরা লক্ষ্য করেছি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় জামাতের চলমান কার্যক্রমকে প্রচন্ড রকমের ইতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। তো এই যখন অবস্থা, তখন মানুষের ভিতরে জামাতের ইমেজ সম্পর্কে একটা ব্যাপক সুধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে। এই যখন অবস্থা, তখন জামাতের যারা প্রতিপক্ষ আছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ একের পর এক আসতে শুরু করেছে, তখন তারা জামাতকে চাঁদাবাজের দোষে দুষ্ট করার অভিপ্রায়ে এই আলাপ বাজারে ছেড়েছে। অর্থাৎ জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে। আগের জামাত ইসলাম এবং এই জামাত ইসলামকে আমি মিলাতে পারছিলাম না, যার কারণে আমার একটু জানার আগ্রহ হলো যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাহলে কারা, এটা কি দখল নাকি পুনরুদ্ধার? আমি জানতে গিয়ে প্রথমেই 5 তারিখের পরে প্রথম আলোর একটি রিপোর্ট দেখুন। পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রথম আলো এই যে রিপোর্টটি করেছেন, সেখানে তিনি বলেছেন এস আলমের দখল থেকে ইসলামী ব্যাংক পুনরুদ্ধার। অর্থাৎ শেখ হাসিনা তার শাসনামলের দ্বিতীয় মেয়াদে 2017 সালের 5 জানুয়ারি ব্যাংকের তৎকালীন এমডি আব্দুল মান্নানকে তার পরিবাগের বাসভবন থেকে ডিজিএফআই এর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট পরিচালিত একটি রেস্টুরেন্টে তাদেরকে বসিয়ে অস্ত্রের মুখে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এই খবর ওই সময়ে আপনারা যারা আগ্রহী পাঠক একটু দেখে নিতে পারেন। ওই সময়ে 2017 সালের 5 জানুয়ারি পত্রপত্রিকা আপনারা ঘাটলেই দেখতে পাবেন যে সেখানে সরকারের নির্দেশে, স্বয়ং শেখ হাসিনার নির্দেশে সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎকালীন ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং আরো কয়েকজনকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অর্থাৎ জোর করে পদত্যাগ করিয়ে পুরো ইসলামী ব্যাংকটাকে এস আলমের দখলে দিয়ে দেওয়া হয়। এস আলমের দখলে যাওয়া মানে সরকারি দলের দখলে চলে যাওয়া। তারা প্রথমে সেখানে আরস্ত খানকে
চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। আরস্ত খানকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেবার পরে সেখান থেকে প্রচুর অর্থ লুটপাটের ব্যবস্থা করা হয় এবং আরস্ত খানকে চাপ প্রয়োগ করা হয় যে আপনি সেখান থেকে অর্থ বের করে দিন। কিন্তু আরস্ত খান এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি দেখে, এর জনপ্রিয়তা দেখে, এর পেইড আপ ক্যাপিটাল, এর আমানত সবকিছু দেখে তিনি এইখান থেকে 1টি টাকা তসরুপ করার সুযোগ দিতে রাজি হন নাই। যার কারণে আরস্ত খানকে আর সেই পদে রাখা হয়নি, তাকে অল্প কয়েকদিনের ব্যবধানেই সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আরস্ত খান তার এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে বলেছেন। তাহলে প্রথম আলোর এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি ব্যাংকটি যারা প্রতিষ্ঠা করেছিল তাদের কাছ থেকে 2017 সালের 5 জানুয়ারি দখল হয়ে গিয়েছিল, অর্থাৎ কোন দখলদার বাহিনী প্রকৃত মালিকের কাছ থেকে ব্যাংকটি দখল করে নিয়েছিল। এরপর 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে ওই দখলদার বাহিনী একা একা, তাদেরকে কেউ কিছু বলে নাই, তারা নিজেরা নিজেদের পিঠ বাঁচানোর ভয়ে ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে তারা ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে বিদেশে পালিয়ে চলে যায়। এটি হচ্ছে বাস্তব ইতিহাস। অর্থাৎ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ দখল করে নিয়েছিল 2017 সালের 5 জানুয়ারি, আর 2024 সালের 5 আগস্ট দখলদার বাহিনী তাদের ক্ষমতা চলে যাওয়ার কারণে তারা এই ব্যাংকটাকে ফেলে এর সম্পদগুলো লুটপাট করে নিয়ে পালিয়ে যায়। যখন পালিয়ে গেছে তখন এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে আবার তারা এসে হাল ধরেছে। ভঙ্গুর পরিস্থিতিতে এই ব্যাংকটাকে আবার তারা পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। 2017 সালের আগে এই ব্যাংকের অবস্থা কি ছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন। যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন দ্য মিরর, 100 বছরের পুরনো একটি ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে 2012 সাল থেকে তারা বিশ্বের শ্রেষ্ঠ 1000টি ব্যাংকের তালিকা প্রণয়ন করে আসছে। তাদের প্রতিবেদনে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার একমাত্র ব্যাংক হিসেবে এই বিশ্বের শ্রেষ্ঠ 1000 ব্যাংকের ভিতরে নিজেদের জায়গা করে নিতে পেরেছিলেন এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুতরাং এই অবস্থায় যখন এই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার ছিলেন, এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে ব্যাংকটা এই পর্যন্ত গিয়েছিল। সেই ব্যাংকটির ঈর্ষণীয় এই সাফল্যে এবং এর আমানত বিচারে লোভাতুর হয়ে তারা ব্যাংকটাকে দখল করে নিয়েছিল। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে ব্যাংকটা কি আসলে জামাত ইসলামের ছিল। ব্যাংকটা জামাত ইসলামের ছিল কিনা সেটা আমি বলছি না, সেটা আমার বিবেচ্য বিষয়ও নয়। তবে আমি কয়েকজন ব্যক্তির কথা বলছি, সেই ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যদি আপনাদের মাথার ভিতরে থেকে থাকে তাহলে আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে যে আসলে ব্যাংকটি কারা প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে সৌদি আরবের জেদ্দায় মুসলিম দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রথমেই সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে ইসলামী ব্যাংকিং ধারার প্রবর্তন করার একটা প্রস্তাব উত্থাপন করা হয়। এরপরে 1974 সালে সেনেগালের রাজধানী ঢাকারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনেও ঠিক একই প্রস্তাব উত্থাপন করা হয়। সেই থেকে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংকিং প্রবর্তনের জন্য এদেশের যারা ধর্মপ্রাণ মানুষ তারা আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। আপনারা যদি ইসলামী ব্যাংক উইকিপিডিয়ায় যান তাহলে এটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এডিটর সাহেব উইকিপিডিয়া থেকে একটু দেখিয়ে দেন। এখানে কি বলা হচ্ছে দেখুন, যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার এই যে স্বপ্ন, এই স্বপ্ন দেখেছিলেন এদেশের কয়েকজন ধর্মপ্রাণ মানুষ, তার ভিতরে বিশিষ্ট ব্যবসায়ী মীর কাশেম আলী, মাওলানা আব্দুর রহিম সহ আরো কয়েকজন। এখন বলুন, মীর কাশেম আলী এবং মাওলানা আব্দুর রহিম এদের রাজনৈতিক পরিচয় কি এটা আপনারা জানেন। এরপরে এই যে তাদের স্বপ্ন যে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে, কাদেরকে দিয়ে প্রতিষ্ঠা করবেন, কারা এই ব্যাংক প্রতিষ্ঠা করবে, তখন তারা অনুরোধ করলেন এম আজিজুল হককে। এম আজিজুল হক তখন তিনি অন্য একটি কনভেনশনাল ব্যাংকে দায়িত্বরত অবস্থায় ছিলেন। সম্ভবত তিনি, আমি যদি ভুল না করে থাকি, তিনি সোনালী ব্যাংকের স্টাফ কলেজে দায়িত্বরত অবস্থায় ছিলেন। তো তাকে যখন অনুরোধ করা হলো, তিনিও ছিলেন ধর্মপ্রাণ মানুষ, তিনি এই দায়িত্ব পালন করার জন্য রাজি হলেন এবং তিনি তার প্রচেষ্টায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একের পর এক ধাপ বাই ধাপগুলো অতিক্রম করতে থাকে। অনেক বড় ইতিহাস, আমি সেই বড় ইতিহাসের দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে শুধু সংক্ষেপে বলে যাচ্ছি যে এম আজিজুল হক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে তিনি প্রচারণা শুরু করলেন। নেপথ্যে থেকে সহযোগিতা করতে থাকলেন মীর কাশেম আলী, মাওলানা আব্দুর রহিম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। আর এম আজিজুল হক তিনি
পরিচালনগত কার্যক্রম পরিচালনার জন্য তিনি ভিতরে ভিতরে লোকবল সংগ্রহ করতে শুরু করলেন এবং অর্থ কালেকশন করা শুরু করলেন। তো এই যে তিনি মানুষের কাছে যাচ্ছিলেন, বিভিন্ন জনের কাছে দাওয়াত দিচ্ছিলেন, বিভিন্ন জনের কাছে যখন ইসলামী ব্যাংকের কথা বলছিলেন, তখন কিন্তু এত সহজ ছিল না। তখন অনেকেই মেনে নেয় নেই এটা, যে এদেশে ইসলামী ব্যাংক আবার সম্ভব, কারা এটা করবে, ইসলামী ব্যাংক এদেশে চলতে পারে, এই ধারণা কোথা থেকে এলো। অর্থাৎ অনেকেই বাধা দিয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকে অনুমতি চাওয়ার পরেও অনুমতি দেওয়া হয় নাই। অনেকবার তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। এডিটর সাহেব এটাও একটু দেখিয়ে দিন। দেখুন, কয়েকবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। অবশেষে বাংলাদেশ ব্যাংক যখন অনুমোদন দিলেন, তখন মূলধন সংগ্রহটা, এটাও আরেকটা ইতিহাস। এম আজিজুল হক তার একটা সাক্ষাৎকারে, প্রিয়.com এর সাথে একটা সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারে বিস্তারিত বলেছেন। আপনারা যে কেউ চাইলে প্রিয়.com থেকে এম আজিজুল হকের সেই সাক্ষাৎকারটি পড়ে নিতে পারবেন। সেখানে এম আজিজুল হক বলেছেন যে তিনি প্রথমে শেয়ার হোল্ডারদের কাছে 25,000 টাকা করে চাইলেন, কিন্তু এই 25,000 টাকা যাদের কাছে চাইলেন 50-60 জন লোককে একত্রিত করে, তারা কেউ তখন এই টাকা দিতে রাজি হচ্ছিল না। অর্থাৎ তখন তাদের ভিতরে একটা মরা মরা ভাব, 25,000 টাকা দেবো, এখানে টাকাটা হয়তো লসই যাবে, মার যাবে, এরকম একটা অবস্থা। তখন অনলি 10-12 জন লোক এই 25,000 করে টাকা দিয়েছিলেন। এবং তিনি বিস্তারিত সেখানে বলেছেন, বাহির থেকে একজন এসেছিলেন, তার কাছে বলার সাথে সাথে তিনি ওই সময় 1 লক্ষ টাকা দিয়ে তিনি শেয়ার নিতে রাজি হলেন। এইভাবে তখন ইসলামী ব্যাংকের শেয়ার কালেক্ট করা হয়েছে। এরপর আপনারা জানেন 1983 সালের 29 মার্চ ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন প্রাপ্ত হয়। তখন এর নাম ছিল ইন্টারন্যাশনাল ইসলামিক ব্যাংক অব ঢাকা লিমিটেড। এই নামেই বিদেশ থেকে টাকা এসেছিল। পরবর্তীতে 30 মার্চ 1983 সালে ব্যাংকটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম ধারণ করে তার ঐতিহাসিক যাত্রা শুরু করে। এবং শুরুতেই চেয়ারম্যান ছিলেন আব্দুর রাজ্জাক লস্কর। তো এই আব্দুর রাজ্জাক লস্করের রাজনৈতিক পরিচয় কি, আপনারা একটু খোঁজ খবর নেবেন। এম আজিজুল হকের রাজনৈতিক পরিচয় কি, আপনারা একটু খোঁজ খবর নেবেন। মোহাম্মদ ইউনুস এই ফাউন্ডারদের ভিতরে তিনিও একজন, তার রাজনৈতিক পরিচয় কি, আপনারা একটু খোঁজ খবর নেবেন। মীর কাসেম আলীর রাজনৈতিক পরিচয় কি, আপনারা একটু খোঁজ খবর নেবেন। এই খোঁজ খবর যখনই আপনারা নেবেন, তখনই আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে ইসলামী ব্যাংক জামাত ইসলাম কি দখল করেছে, না তার নিজের রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে তিলে তিলে গড়ে তোলা একটা প্রতিষ্ঠানকে দখলদারের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।